আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। আমাকে মপ করে আমাকে অন্যায়ভাবে আমাকে ভিতরে ঢুকানো হয়েছে। আমি বাংলাদেশের ভিতরে আরেকটা মানচিত্রের ভিতরে ঢুকে গিয়েছি। আমি তো দিন শেষে একজন শিল্পী মানে সৃজনশীল মানুষ। যখন আমি মবের শিকার হয়ে আমি যখন কারাগারে গেলাম, তো আমার এই যাত্রাটা আসলে জানা ছিল না কত দিনের যাত্রা হবে, কবে আমি এখান থেকে যাব। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার লাইফে এরকম ঘটনা ঘটছে। তখন আমি যখন কারাগারে যাওয়ার পরে যখন আমি কারাগারের দেয়ালে লেখা দেখলাম, রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, এবং এই শব্দটা আমার ভিতরে নক করলো। শিল্পীরা তো অল্পতে সন্তুষ্ট হয়, দুইটা ওয়ার্ডে অনেক সন্তুষ্ট হয়ে গেলাম। আমার মনে হলো যে যেহেতু আমি বাইরে নিরাপদ ছিলাম না, তার প্রমাণ আমাকে মপ করে আমাকে অন্যায়ভাবে আমাকে ভিতরে ঢুকানো হয়েছে। আমি বাংলাদেশের ভিতরে আরেকটা মানচিত্রের ভিতরে ঢুকে গিয়েছি। তখন এই ওয়ার্ডটাকে তাহলে পুঁজি করে কতদিন বাঁচা যায়। যেহেতু রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, ওনারা যেহেতু নিরাপদে রাখবে, তাহলে আলোর পথটা আমি নিজে নিজে দেখি। তখনই মনে হলো যে সিদ্দিকুর রহমান সেই আগের জায়গাগুলো চিন্তা করবে, বেছে বেছে তার ভুলগুলো খুঁজে বের করলো। আমি কি কি করিনি, কি কি করা উচিত ছিল, সেই জায়গাগুলোকে ফিল করা শুরু করলাম। আর আলোর পথ যেহেতু দেখব, ছোটোবেলা আলোর পথ মানেই তো শুনেছি আল কোরআনের আলো, সেই পথটাকেই ধরি না কেন। তখন যাই হোক, আমি প্রথমে এই যে সিবারা পড়া শুরু করলাম, আলিফ বেতা থেকে শুরু হলো, আলিফ বা এগুলো সুন্দরভাবে শেখা শুরু করলাম। পরবর্তীতে আমি কোরআনটাকে যখন স্পর্শ করতে পারলাম, তখন মনে হলো সিদ্দিকুর রহমান তো তার পরিপূর্ণ আলোর পথ পেয়ে গেছে। সেই জায়গা থেকে এই বেশভূষা, এই চেঞ্জ, এই পরিবর্তন, এই জায়গাটা আমার ওখান থেকেই হয়েছে। আমি বারবারই বলি যে আমি সিদ্দিকুর রহমান পরিবর্তনের সাথে যেতে চাই, নতুনের সাথে যেতে চাই। সো আমি যেহেতু নিজেকে পরিবর্তন করেছি আল্লাহ পাকের হেদায়েত প্রাপ্ত হয়ে, আমি মনে করি যে পরবর্তী প্ল্যানগুলো আমার ওরকমই হবে। কারণ আমি যে প্ল্যানটা করব, ডেফিনেটলি আগের মতো আর সেই প্ল্যানগুলো হবে না। ঠান্ডা মাথায় সুস্থ চিন্তাতে আমি আমার প্ল্যানে আগাবো। কারণ ভুল তো আসলে মানুষই করে। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কিন্তু ভুলের বাইরে নয়। যেহেতু আমার লাইফে ভুল হয়ে গেছে, আমি মনে করি যে সেই জায়গাটা যেন আর কখনো ব্যাগ না করি। ভুল তো অনেক কিছু হয়েছে। জীবনের হিসাব মিলাতে পারিনি। ক্যালকুলেটর দিয়ে যখন আমি আমার জীবনের হিসাব মিলিয়েছি, তখন রেজাল্ট শূন্য আসে। তো শূন্য আসা মানেই তো তাহলে শূন্য থেকে শুরু করি। তাহলে এই শূন্য থেকে শুরু করার চিন্তা করতে, ভুল তো আছে, অনেক কিছু আছে না। হতে পারে আমার ফ্যামিলি ক্রাইসিস মোমেন্ট হয়েছে, সেই জায়গায় আমার ভুল আছে। হতে পারে আমি যে পরবর্তীতে নাট্যকার অভিনেতা নির্মাতা সিদ্দিকুর রহমানের জায়গাটা ধরে রাখিনি, সেই ভুলটা হতে পারে। আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা আমার জন্য ঠিক ছিল না, না হলে আমি একটা ধাক্কা খেলাম কেন জীবনে। আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখানে তো আমি আমার বডির ভারসাম্য হয়তো ঠিক নাই, বিষয়টা তো তাই। আমি রূপকর্তেই বলতেছি, সেখান থেকে আমি পড়ে গিয়েছি। অত সেইগুলা আমি আমার মতো করে নোট ডাউন করেছি, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ যেন পরবর্তীতে এই সমস্ত ভুলের কাছাকাছি না নিয়ে যায়, সঠিক পথে যেন আমাকে পরিচালনা করে, আমি যেন সঠিক পথে যেতে পারি। কারাগারের দিনগুলো কেমন ছিল? কারাগারের দিনগুলো আসলেই ভালো খারাপ মিলিয়ে আছে। কারণ ভালোটাও বলি, আমি সবসময় ভালোর পক্ষেই থাকি, খারাপটাও বলি। কিন্তু আমার জন্য খারাপটা ছিল এটাই যে আমি কখনো ভাবিনি 10 মাস 22 দিন লাইফ থেকে চলে গেছে, ফ্যামিলির সাথে হাত ধরে কথা বলতে পারিনি, আমার কর্মের জায়গা থেকে আমি কোনো কাজ করতে পারিনি। সেই জায়গাগুলো তো ডেফিনেটলি আমার বুকের ভিতরে খুবই নাড়া দেয়। মা যখন সাক্ষাতে গিয়ে কান্না করতো, তখন মনে হতো জীবনে আর কোন অপরাধ করেছি যে তার জন্য আমার মায়ের এইভাবে কান্না, মা হাতটাও ধরতে পারতো না। সেই যে জায়গাগুলো আমি অনেক ব্যথা দিত, আর খালি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, আল্লাহ তুমি কবে এই 4 দেয়ালের ভিতর থেকে মুক্ত আকাশে নিয়ে যাবা। আল্লাহ কথা শুনেছে, ঠিকই মুক্ত আকাশে বের করে নিয়ে আসছে। কারণ আমি তো সত্যিকার অর্থে কোনো অন্যায় করে ঢুকি নাই, এটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে। সো আল্লাহ পাক আমাদেরকে ওই জায়গা থেকে বের করার একটাই কারণ, সেটা হলো যে আমি অন্যায় করি নাই বলতেছি, কিন্তু যদি অন্যায় আমার, যেহেতু এখন পর্যন্ত মামলাটা বিচারাধীন, অন্যায় করলে আমি ডেফিনেটলি চাই আমার শাস্তি হওয়া উচিত। এটা আমাকে খুব ভিতরে নাড়া দেয় যে আমি আমার মনুষ্যত্ব বোধের সাথে যুদ্ধ করে কিন্তু আমি ভালো থাকতে পারবো। কারণ আমি জানি যে আমাকে কারাগারে যে নেওয়া হয়েছিল আমার কোনো দোষ নাই, অন্যায় নাই। যে ধরনের অভিযোগ করা হয়েছে সেই ধরনের অভিযোগ
করা তো দূরের কথা, মাথার ভিতরে কখনো ঢুকাই নাই, ভিতরে কখনো ধারণ করিনি, আল্লাহ যেন না করায় কখনো। কিন্তু আমাকে যেভাবে কারাগারে নেওয়া হয়েছে সেটা সারা বাংলাদেশের মানুষের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেই জায়গাটা যখন আমার সন্তানটা দেখবে, সন্তান আমার সাথে যেহেতু এখনও দেখা হয়নি, আসার পরে যখন প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নের উত্তর এখনও খুঁজে পাইনি। তবে আমার একটা কনফিডেন্স লেভেল আছে যে আমার সন্তান যেহেতু আমার ব্লাড দ্বারা গঠিত, বা জন্মটা যেহেতু আমার জায়গা থেকেই হয়েছে, সো সে আমার মেন্টালিটিটা বুঝবে, আমাকে বুঝবে। কারণ পৃথিবীর সমস্ত সন্তানদের কাছে তার বাবারা হলো হিরো। হিরো যখন জিরো হয় তখন কিন্তু বেশি ব্যথা পায় সন্তানগুলো। আমার ক্ষেত্রে যেন সেটা না হয়। আমি মনে করি যে আমি আমারটা বলবো, সত্যি করে আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। আমি ছিলাম না, আমি এখনও আছি, সত্যি কথা যেটা। কারণ আমি তো আওয়ামী লীগকে সমর্থন করেছি। আমি আওয়ামী লীগের দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম। আমি যে দলটির দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম তাদের দায়ভারটা তো আমার উপরে আসবে না, কারণ আমি উতভাবে আমি প্রফেশনালি কিন্তু কোনো পলিটিশিয়ান না। দিন শেষে আমি নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান। আমার মুক্ত স্বাধীনতা, স্বাধীনভাবে কথা বলার আমার নাগরিক যে অধিকার সেগুলো কিন্তু আমার আছে, থাকা উচিত আমি মনে করি। আমি সেটা জায়গা থেকে শুধু বলতে পারি যে আমি তো কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সাথে জড়িত না, আমি তো কোনো অন্যায়ের সাথে জড়িত না, আমি তো কারো কোনো ক্ষতি চাইনি, আমার দ্বারাই তো কারো ক্ষতি হয়নি, বা আমি বরং ওই জায়গা থেকে মানবতা সেবক হতে চেয়েছি, সেবকের জায়গা থেকে আমি কথা বলেছি। পলিটিক্যাল জায়গা থেকে আমি কথা বলেছি কোনটুকু, সেটুকু হলো যে নমিনেশন পেপার যখন চেয়েছিলাম আমি সেটার জন্য অনুতপ্ত একটা মাত্র কারণে। কারণ হতে পারে আপনি যে প্রশ্নটা করেছেন যে 5 আগস্টের পরে তারা চলে গেছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে, অতএব যেহেতু নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি যেহেতু তাদের সমর্থিত একটা মানুষ, আমার মনে হয় অ্যাক্টিভিটিস নিয়েও আমার কথা বলা উচিত না, কারণ সেটাও নিষিদ্ধ। অতএব আমি সেই ব্যাপারে তেমন কোনো মন্তব্য করতে চাই না। এটা আসলে যারা প্রফেশনালি রাজনীতি করে, আমি কিন্তু এখনও প্রফেশনাল রাজনীতি না, আমি যদি নাট্যকার, অভিনেতা, নির্মাতা বাদ দিয়ে যাই, আমি রাজনীতিকে মেইন প্রফেশন রাখবো যারা করে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, তাহলে আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারতাম। এটা এক হলো যারা যেতে চায় তাদের মন মানসিকতার ঝামেলা আছে, কারণ তারা আমি শব্দে বিশ্বাসী, আমরা শব্দে বিশ্বাসী না। আপনি যখনই পলিটিক্যাল মিশন করবেন তখন আমি থেকে আমরাতে পরিণত হতে হবে। আজকে থালাপতি বিজয়ের কথা বললেন, তাকে দেখেন, সে কিন্তু ফিল্ম ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে তারপরে তার মিশন ঠিক করে আজকে ঠিকই তার টার্গেট লাইনে পৌঁছাই গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এক হলো আমরা যারা শিল্পী, যারা দিন শেষে সংস্কৃতি অঙ্গনের লোক, তারা কিন্তু অনেক চিন্তা করে এখানে যাই না। এক, আমি দীর্ঘদিন ধরে আমি চেষ্টা করতেছি শিল্পীদের ভিতরে সবচেয়ে বেশি চিন্তা করে যে ওখানে যাওয়ার জন্য, আমারই এই অবস্থা একটা। সেকেন্ডলি হলো এখানে যারা শিল্পীদেরকে ভালোবাসে, তারা শিল্পীদেরকে এমনভাবে ভালোবাসতে চায়, তারা কোনো দোষের সাথে জড়াতে চায় না। দোষ গুণে মিলেই কিন্তু প্রত্যেকটা দল। সো ওই জায়গাটা থেকে তাদের মেন্টালিটি একটা শিল্পীকে শিল্পী হিসাবেই নেয়, পলিটিশিয়ান হিসেবে নিতে চায় না। কারণ ইতিপূর্বে বাংলাদেশের এরকম ইতিহাস খুব কম হয়েছে যে শিল্পীরা একদম বিশাল অবদান রেখেছে রাজনৈতিক ক্ষেত্রে, রাখতে পারে না, এটাও সত্য কথা, এটা সত্য কথা। এবং দেখেন ওখানে যে শুধু ইন্ডিয়ায় না, ইন্ডিয়ায় দেখেন কত শিল্পীদের বড় একটা গোষ্ঠী সম্প্রদায় কিন্তু এবারও নির্বাচনে অংশগ্রহণ করেছিল, অনেকে মানে হেরে গেছে আর কি অনেকেই, কিন্তু তাদের জায়গাটা কিন্তু তারা বুঝতে পারে, আমাদের শিল্পীদের জায়গাটা হয় না। আর আমি জানি না আমাদের সারা বাংলাদেশের মানুষগুলো শিল্পীদেরকে যেভাবে নেয় এবং শিল্পীরাও সেইভাবে থাকারই চেষ্টা করে। এই জন্য পলিটিশিয়ান হিসাবে দুই একজন এক্সেপশনাল কেস থাকে আমাদের মতো। আমি সিদ্দিকুর রহমান ঘোষণা দিয়েই তো নমিনেশন পেপার চেয়েছিলাম, ঠিক আছে। সো আবার আমার ঘোষণা দিয়েই কিন্তু মোটামুটি আমাকে মারপিট করে, আমাকে মব সৃষ্টি করে ভিতরে ঢুকানো হয়েছে। অতএব কোনটা যে হবে কোনটা যে হবে না আমি বলতে পারবো না। এটা সবচাইতে বলার মালিক হলো আল্লাহ পাক। উনি উত্তম পরিকল্পনাকারী। একটা শিল্পীকে প্রধানমন্ত্রী করবে, একটা শিল্পীকে রাষ্ট্রপ্রধান করবে, ইন্ডিয়াতে যেটা হয় সেটাও কিন্তু ওখান থেকে নির্দেশনা। অতএব আমি মনে করি সেইটাও ব্যাপার, সর্বোপরি কথা সেটাকে বিশ্বাস করি আমিও। ডেফিনেটলি নেতৃত্বের অভাব আছে, যদি সে এলাকার সাথে কমিউনিকেশন না থাকে তাহলে তার এখানে আসা উচিত না আমি মনে করি। আমি শিল্পীদেরকে সবসময় বলি, শিল্পীরা হলো সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করে। শিল্পীরা কোনো ঝামেলা জীবনযাপন করতে পছন্দ করে না বাংলাদেশের প্রেক্ষাপটে। তারা সিম্পল, তাদের চাহিদাগুলো ছোটো, সত্যি কথা যেটা।
বড় ক্যানভাসে কখনোই চিন্তা করে না, এক্সেপশনাল দু একটা থাকে আমাদের মতো, আমরা বড় ক্যানভাসে সবসময় চিন্তা করি। সেই জায়গা থেকে যখন আমি যে টাইমটাতে আমার মব হয়েছিল তখন কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা এরকম ছিল না। এখন আমরা মুক্তভাবে কথা বলতে পারতেছি, অস্বীকার করা কিচ্ছু নাই শিল্পী হিসাবে। সো ওই জায়গাটা থেকে আমি মনে করি যে আমার শিল্পীরা যে এগিয়ে যায় না, এবং আমি জেলখানা থেকেও যারা আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করছে আমি বলেছি না, তাদেরকে শান্ত থাকতে বলে। তারা একটা স্ট্যাটাস দিবে, আমার জন্য রাস্তায় নামবে, তার নিজের ক্ষতি নিজে করবে কেন? কারণ ওই যে বললাম, শিল্পীরা দিন শেষে একটু সিম্পল লাইফ লিভ করতে থাকে। এটাতে আমি দুঃখ প্রকাশ করি না যে শিল্পীরা আমার জন্য রাস্তায় নামে নেয়, শিল্পীরা আমার জন্য স্ট্যাটাস দেয় নেয়, সেই জন্য দুঃখ করি না। দিন শেষে আমি চাই আমার শিল্পী, আমার কর্মী, আমার সহকর্মী, আমার কলিগরা যেন ভালো থাকে। সেটা সময়ই বলে দেবো, কারণ নির্বাচনই তো এখন হচ্ছে না। একটা নির্বাচন শেষ হলো, তখন যখন হবে তখন তো অবশ্যই আমার মিডিয়ার মাধ্যমেই বলবো যে আমি নির্বাচন করব কি করব না, রাজনীতি করব কি করব না, নাটক করব কি করব না, বিয়ে করব কি করব না, সবই তখন বলবো সময় হলে। বিয়ে হলে যেমন বিয়ের ফুল ফুটলে সবাই জানে, ওরকম যে কোনো ফুল ফুটলেই সবাই জানবে, জানিয়েই করবো ইনশাল্লাহ। নিষিদ্ধ অবস্থা আছে, যদি না ফিরতে পারে, প্রশ্নের উত্তর তো আপনার থাকে কিন্তু আমি পেয়ে গেছি। অতএব যদি নিষিদ্ধ হয়ে থাকে তাহলে তো আমি এখন কথা বললে ওটাও নিষিদ্ধ, তাহলে আমি কেন বিপদে পড়বো? আমি কথা বলে বলা উচিত? বলা উচিত না। অতএব আমি যেহেতু সুচিন্তায় আমি কথাবার্তা বলতে চাই, অতএব আমি মনে করি এগুলো নিয়ে কথা বলবো না। আমি আমার বর্তমান আমার মিডিয়া লাইফ আমি সেই দিকে ফোকাস দিব, অবশ্যই আমার ফ্যামিলি লাইফ সেই দিকে ফোকাস দিব। অন্য যে লাইফ সেগুলোর দিকে আপাতত আমি ফোকাস দিচ্ছি না। সেটা আছে যেহেতু আমি সৃজনশীল মানুষ, দিন শেষে সৃজনশীল কাজ করব, এবং সেটাও কিন্তু আমি কারাগারে বসেও আমি 15টি নাটক লিখেছি, 3টা সিনেমা লিখেছি, প্লাস আমি যে 322 দিন ছিলাম সেই 322 দিনে ঘটে যাওয়া গল্পগুলো নিয়ে মোটিভেশনমূলক একটা গল্প আমি লিখতেছি, আমার জীবন কাহিনী, যে আমার এই 322 দিন আমার সাথে আমি কিভাবে ছিলাম, সেখান থেকে আমি কিভাবে স্ট্রাগল করে আমি আমার জায়গায় ফিরেছি, আমি ভালো থাকার চেষ্টা করেছি, ভালো ছিলাম বা দুঃখে ছিলাম, দুঃখটা কিভাবে কতটুক ছিল সেগুলো নিয়ে আমি একটা বই লিখতেছি, সেগুলো নিয়ে লিখবো। এবং আফটার ঈদের পরে অবশ্যই আমার প্রফেশনাল যে নাটকগুলো আছে, হতে পারে সিদ্দিকুর রহমান নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান অভিনয় আসবে না, কিন্তু তার রচনায় নাটক, তার ডিরেকশনের নাটক, তার প্রডিউসার নাটক। আমার সৃজনশীল কাজ করতে গিয়ে যদি আল্লাহ আমাকে বিপদে ফেলায় তাহলে তো আর করার কিছু থাকবে না, আমার কবে শিকার হব। যদি ওরকম হয়, আমি যদি ওরকম কাজ করি, অ্যাক্টিভিটিস করি, তাহলে তো হবে অবশ্যই। আমাকে সতর্ক থাকতে হবে যে যেহেতু আমাকে মহামান্য আদালত একটা জামিনে দিয়েছে, আমি যে কথা বলতেছি এটা আমার মুক্ত স্বাধীনতা, আমি কথা বলতে পারতেছি। আমি তো তাদের উপর প্লিজ যে আমাকে জামিন না দিলে কিন্তু আজকে কথা বলতে পারতাম না। সত্যি কথা, কথার বন্ধ বা মুখ বন্ধ হয়ে থাকতো চার দেয়ালের ভিতরে। অতএব আমি আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ সবসময় হেফাজতকারী এবং হেদায়েতকারী, যেহেতু হেদায়েত করেছে হেফাজত করবেন ইনশাআল্লাহ। শুধু একটাই বলি যে সারা বাংলাদেশটাকে এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশ আমরা বুকের ভিতরে ধারণ করি, যে বাংলাদেশে আমার সন্তান দিয়ে আমি সারা বাংলাদেশে মায়ের সন্তানদেরকে বোঝাচ্ছি, সন্তান যেন উপযোগী একটা বাংলাদেশ হয়, মাকে যেন আমরা অনেক দিন মা বলে ডাকতে পারি এবং মাকে ভালোবাসতে পারি। স্বাধীন, সার্বভৌম, সুন্দর একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে আমি শেষ করি। ঘাটতি কোথায় আছে সেটা বললে শেষ করা যাবে না, আপনিও ভালো জানেন। আমি যদি ঘাটতির কথা বলি তাহলে আবার সেই পলিটিক্সের জায়গায় ব্যাক করতে হবে। আমি যদি আবার ঘাটতির কথা বলি তাহলে সুনাগরিকের জায়গায় আমাকে আবার পৌঁছাইতে হবে। আমি যদি ঘাটতির জায়গায় বলি, কারো না কারো পক্ষে যাবে, কারো না কারোর বিপক্ষে যাবে। অতএব আমার মনে হয় সেই ঘাটতিটা যখন আমি ফিল করব তখনই আল্লাহর কাছে চাওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না। অতএব ঘাটতি না হোক, আমি সেটা চাই।